Hello, 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 hello. আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আসসালামু আলাইকুম আছি স্যার। স্যার। যাই হোক, আপনাদের আমাদের আজকে লাস্ট উইক আমরা চলে আসছি, তো আপনাদের আজকে সিঙ্গেল ক্লাস, তারপরে হচ্ছে একটা ডাবল পিরিয়ড আছে। তো এই সপ্তাহে আমরা আসলে মেইনলি কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আপনাদের যেখানে যেখানে সমস্যা সেসব নিয়ে আলোচনা করব। তো আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পান? জি স্যার। আচ্ছা, আপনাদের আগে একটু সিলেবাস সম্বন্ধে একটু দেখে নিই, ঠিক আছে? তো সেরকম একটু ধারণা থাকা দরকার। আমরা প্রথম দিকে যেটা শিখছিলাম যে মডিউল ওয়ান থেকে আমরা
একটা অ্যাসাইনমেন্টও দিছিলাম মডিউল 1 উপর বেস করে। তার মানে মডিউল 1 থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টের আলোকে প্রিপারেশন নেবেন। এই অ্যাসাইনমেন্ট 1 দেওয়া ছিল, এটা হচ্ছে মডিউল 1, 5টা কোশ্চেন দেওয়া ছিল মডিউল 1 এর উপর। তো এখানে আমাদের যে জিনিসগুলো পড়ছিলাম, প্রজেক্ট, রিজনস ফর মেকিং প্রজেক্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রজেক্ট, এই 3টা ছিল প্রথম পেজে। তারপরে প্রজেক্ট লাইফ সাইকেলটা পড়ছিলাম। এই 4টা জিনিস আমরা পড়ছিলাম মডিউল 1 থেকে, এবং এই 4টা জিনিসের আলোকে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া ছিল। তারপরে আমরা মডিউল 2 তে গেছিলাম। মডিউল 2 তে আমরা যা পড়ছিলাম সেটা হচ্ছে, এখানে আইডি দিবেন না, আইডি দেওয়ার দরকার নেই, অ্যাটেন্ডেন্স গুগল ক্লাসরুমে যেটা আছে ওইখানে দিবেন। তো এখানে ডিপিপি থেকে আমরা যেটা পড়ছিলাম, এখান থেকে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। সো ডিপিপির মেজর পার্ট, স্টেজ অফ ডিপিপি, প্রয়োজনীয়তা ডিপিপির একটা ফ্লো চার্ট, এটা শিখছিলাম। সো এখান থেকে আবার অ্যাসাইনমেন্ট 2 দেওয়া ছিল, টোটাল 7টা কোশ্চেন দেওয়া ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে, আমরা কিন্তু এটা পড়ি নাই, মডিউল 3 কিন্তু পড়ি নাই, একনেক আইএমইডি, এই 2টা টপিক কিন্তু আমাদের শিখা বাকি। তারপর মডিউল 4 যেটা কন্ট্রাক্টের যে ডকুমেন্টটা, সেটা কিন্তু আমি আলাদাভাবে পড়াইছি, নতুন একটা মডিউল দেওয়া হয়েছিল আপনাদের, এখানে আপলোড করা আছে। টোটাল 3 পেজের একটা মডিউল, সুন্দর ভাবে কোশ্চেন আলোকে দেওয়া আছে। এবং এই মডিউল 4 মানে কন্ট্রাক্টের আলোকে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3। তার মানে টোটাল 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। সো আর লাস্টের দিকে যেটা ছিল, একটা অঙ্ক ছিল, হ্যাঁ। তো তারপর অঙ্কের দিনে আমরা এটা পড়ছিলাম, স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট পড়ছিলাম। তো এখান থেকে জাস্ট নর্মালি আপনারা পড়বেন নিজেরাই, এখান থেকে কোনো কিছু দেওয়া হয় নাই। কি কি কোশ্চেন আসতে পারে আমি পরে বলে দিব ইনশাল্লাহ এখান থেকে। তারপরে যেটা হচ্ছে, এটা দরকার নাই, টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্টের দরকার নেই, এটা পড়ি নাই আমরা। তারপর একটা ম্যাথ করছিলাম, এই ম্যাথের আলোকে আমরা একটা কুইজ পরীক্ষা নিয়েছিলাম, সেটা ছিল এই কুইজটা ছিল আমাদের। তো আলটিমেটলি আমাদের সবকিছুই শেষ, আমাদের কিন্তু আর কোনো কিছু নাই এখানে। পরে যা যা আছে এগুলো বাদ লাগবে না, এগুলো বাদ, দরকার নেই। তো আমাদের শুধু একটা টপিক বাকি, সেটা হচ্ছে আইএমইডি, আর একটা হচ্ছে টেকনিক আর আইএমইডিটা বাকি ছিল। বাকি সবকিছুই আমাদের শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে আজকে আমরা এটা পড়তে পারি, অথবা আপনারা যদি চান যে অ্যাসাইনমেন্টের আলোকে আপনারা কিছু শুনবেন, কোন একটা অ্যাসাইনমেন্ট, যে কোনো একটা অ্যাসাইনমেন্টের আমি অ্যান্সার আজকে বলে দিতে পারবো। মেইনলি ডাবল পিরিয়ড লাগবে আর কি। তো আপনাদের হয়তো অ্যাসাইনমেন্ট কোনো 1 সমস্যা স্যার। ছিল অ্যাসাইনমেন্ট 1 এ, হ্যাঁ, সেজন্য আমি জি স্যার। আপনাদেরকে বলতেছিলাম যদি আর অ্যাসাইনমেন্ট 1 নিয়ে অ্যাসাইনমেন্ট আপনাদের কোনো 1টা নিয়ে ঝামেলা বললে আছে। হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। অবশ্যই নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে শনিবার, ডাবল পিরিয়ড, ঠিক না? আমাকে অবশ্যই মনে করাবেন যে একনেক আর আইএমইডি পড়া হয়নি, ঠিক আছে? একনেক নিয়ে পড়া হয়নি, ঠিক আছে? বেশি একটা সময় লাগবে না, এটা 10-15 মিনিট লাগবে, বাকি সময় আমরা আবার আলোচনা করবো, ঠিক আছে? অবশ্যই আমাকে মনে করে দিবেন, ক্লিয়ার? ওকে ওকে স্যার। হ্যাঁ, তো আমরা আজকে অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করবো। আপনারা মাইক্রোফোনটা মিউট করে রাখেন। তো অ্যাসাইনমেন্ট 1টা কোথায় আছে, তাহলে অ্যাসাইনমেন্ট 1 এ চলে যাই। দিস ইজ অ্যাসাইনমেন্ট 1। এই অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে আমাদের কোশ্চেন ছিল এরকম, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট 1টা আপনাদের আমি দেখাবো হচ্ছে, একটু দেখি আগে কারা কারা জমা দিছে। আমি একজনের ইয়ে খুলি, তাহলে আপনারাও দেখেন কিভাবে কি করি। অ্যাসাইনমেন্ট 1 5 জন জমা দিয়েছেন মাত্র। আচ্ছা, আমি একটু এডিট করে নিই। আপনাদের এই সাবমিশন ডেট, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট হবে 9 তারিখ। 9 তারিখ আপনাদের পরীক্ষা, ঠিক আছে? সো 9 তারিখে আপনাদের সাবমিশন ডেট, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা 9 তারিখ পর্যন্ত পরীক্ষা স্যার দিয়ে আমরা তো ঠিক মতো। দুইটা তো স্যার অলরেডি সাবমিট করছি, শুধু একটা বাকি আছে। সমস্যা নাই, আপনি চাইলে এটাকে আবার আনসাবমিট করে আবার জমা দিতে পারেন, নাথিং এলস, ঠিক আছে? ঠিক করে যদি জমা দিতে চান আবার দিতে পারেন, সমস্যা নেই। 9 তারিখ পর্যন্ত আপনি যতবার চান ততবার জমা দিতে পারেন, ঠিক আর আছে? স্যার এটা ওই নিয়ে যে কোনো ঝামেলা নেই। ওই যে দুইটা হয়ে গেছে স্যার, ওই দুইটা থাকলে স্যার পরে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট আমরা এখনো করতে পারিনি তো স্যার, এটা হচ্ছে এই যে একটা অ্যাসাইনমেন্ট চলে আসছে, এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আপনারা হচ্ছেন সেকশন বি। তো আমরা চলে যাই অ্যাসাইনমেন্ট কে কি দিছে, তারা যারা দিছে আমি অ্যান্সার গুলো দেখবো, দেখে আমি আসলে বলবো যে তাদের ভুল কোথায়, তাহলে একটা জিনিস থাকলে বুঝতে সুবিধা হবে। উজ্জ্বল কুমার দেবনাথ, আপনি অ্যাসাইন করছেন কিন্তু সাইন ইন করেন না, এটা কি দিছেন আপনি একটু দেখেন। অ্যাসাইনমেন্ট নাকি? আচ্ছা, অ্যাসাইনমেন্টই দেওয়া, আপনারা মিউট করে রাখেন। কোশ্চেন যখন করবেন তখন আনমিউট করবেন, এর আগে করেন না। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট 1টা বুঝাচ্ছি এটা কি। স্যার এটা তো অ্যাসাইনমেন্ট 2।
হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্ট 2 দিছি আমি। এই উল্টাপাল্টা দিবেন না কখনো, ঠিক আছে? বা একটা জিনিস দুইটা জায়গায় দিলে কিন্তু ঝামেলা। আমি কিন্তু সবগুলো চেক করি। সো উল্টাপাল্টা কখনো দিবেন না। এই যে উল্টাপাল্টা একটা দিছে, ওনাকে বলবেন, উনি যদি থাকেন, উনি আসতেন নাকি দেবনাথ সাহেব, উনি না, ওনাকে বলে দিবেন, ঠিক আছে, যাতে এইভাবে না করে। উল্টাপাল্টা দেওয়ার কোনো মানে হয় না। সো আমরা কার্ডটা দেখবো, বলেন কার্ডটা খুলবো। উনি তো শুধু টার্ন ইন করেছে, কোনো কিছু দেয়নি, যে নো অ্যাটাচমেন্ট, কোনো কিছু না দিয়ে টার্ন ইন করে দিছে, হবে না তো? স্যার প্রথমে দুইজনের ভিতরে একটা ওপেন আছে। ওনারটা ওপেন করি, ঠিক আছে। আছেন নাকি আপনি? উনি আছে? উনি উপস্থিত থাকলে ভালো হয়, উনি নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওনাকে বলবেন ওনারটাই আমরা খুলছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের প্রথম কোশ্চেনটা একটু দেখে আসি, তারপর আমরা আলোচনা করবো, হ্যাঁ। সো আমাদের যে প্রথম কোশ্চেনটা, সে প্রথম কোশ্চেনটা ছিল কি, হোয়াট আর দ্য সোশ্যাল, দেখতেছেন কোশ্চেনটা, হোয়াট আর দ্য সোশ্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্টস অফ দিস প্রজেক্ট। এখন আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, এখানে উপরে একটা সৃজনশীল দেওয়া। এই সৃজনশীলটা লেখা আছে যে সাপোজ ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় গভর্নমেন্ট, সরকার ডিসাইডস টু কনস্ট্রাক্ট এ ফ্লাইওভার টু রিডিউস ট্রাফিক জ্যাম। মানে তোমার এলাকা অনেক বেশি জ্যাম, এখন সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার এলাকায় একটা ফ্লাইওভার তৈরি করে দিবেন, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা বলা আছে যে হোয়াট আর দ্য সোশ্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্টস অফ দিস প্রজেক্ট। এই যে ফ্লাইওভার করবে, এটা সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক ইম্প্যাক্টটা কি, এটা জানতে চাইছে। যে কোশ্চেনটা কোথেকে করা হয়েছে সেটা যদি আমরা একটু আগে দেখে আসি, আমরা আমাদের মডিউলের এখানে প্রজেক্টে 2 নম্বর একটা লাইন আছে, সেখানে কি লেখা, প্রজেক্ট ক্যান হ্যাভ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এটা আমি বুঝেছিলাম আপনাদেরকে, এই আলোকেই এই কোশ্চেনটা দেওয়া আছে। তো দেখি আপনার বন্ধু এখন কি করছে, ঠিক আছে। সে আমার কথা মতনই হয়তো বা লিখছে, তারপর আমরা দেখবো কি কি অ্যাড করতে হয়, কি কি না অ্যাড করতে হয়, কি কি অতিরিক্ত আরো অ্যাড করতে হয়। তো প্রথম যেটা লিখছে, সে লিখছে সোশ্যাল ইম্প্যাক্ট। When the flyover will be done, people will বুঝলাম না রে কিছু, enter by কি eager to use public transport on আচ্ছা ঠিক আছে। When flyover project will be finished, আমারটা ভালো লাগতেছে না, আরেকজনেরটাও খুলি, ময়নালিরটাও খুলি, দুজনেরটাই খুলি, দেখি। উত্তরটা আমি বলে দেই। দাঁড়ান দাঁড়ান দেখি, তারপরে বলবেন, সময় দিতে সবাইকে বলার সময় দিতে। When the flyover will done, people will এটা কি বানান লিখছে, আমি দুজনে একই জিনিস লিখছে, পাবলিক বানান ভুল, এই যে বানানগুলো কিন্তু দেখবেন। কপি করছি স্যার এটা সেম, দুটোটাই সেম। সেম। ভালো, এই জিনিসগুলো দেখতে ভালোই লাগে, একজনে ভুল হয়েছে, সবই আরেকজনে ভুল হয়েছে। স্যার আমারটা দেখতে পারেন। তো আপনারটা কার? ত্রিকোণ চাকমা, ত্রিকোণ চাকমাটা চাকমা। ওপেন করেন। আচ্ছা, আপনি আছেন ত্রিকোণ চাকমা সাহেব? আচ্ছা। হ্যাঁ, যিনি থাকবেন তিনি থাকলে ভালো হয়, তাহলে আমি আপনাকে সাথে সাথে বুঝে দিতে পারি, ঠিক আছে। এখন দেখেন তাহলে, আচ্ছা, encourage to use public good, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেন উনি কি লিখছে একটু পড়েন আপনারা, যে when the flyover project will be done, people will encourage to use public transport, people অনেক বেশি উদ্বুদ্ধ হবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের প্রতি, ঠিক আছে। এই জিনিসটা যেটা লিখছে, and for that the traffic jam will be reduced, which is the biggest সোশ্যাল প্রবলেম। দেখেন আমি আপনাকে উদাহরণটা যেটা দিছিলাম সেটা ছিল মেট্রো রেল নিয়ে, আমি মেট্রো রেলের আলোকে বলছি, কিন্তু আমার যে কোশ্চেনটা ছিল, মানে আমি যখন পড়াইছিলাম ক্লাসে, তখন আমি একটা মেট্রো রেলের সামাজিক ইম্প্যাক্টটা, সমাজের ইম্প্যাক্টটা বলছিলাম। তো বলছিলাম যে অনেক বেশি জ্যাম হচ্ছে, এখন যদি মেট্রো রেল ইউজ হয়ে যায়, ঠিক আছে, মেট্রো রেল যদি কনস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে মানুষজন মেট্রো রেলের প্রতি উদ্বুদ্ধ হবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে ফ্লাইওভার বানানো নিয়ে, আমার সাথে কিন্তু আপনি মেট্রো রেলের সাথে হবে না। ফ্লাইওভার বানাইলে কিন্তু পাবলিক মানুষজন কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের প্রতি উদ্বুদ্ধ তেমন হবে না, মেট্রো রেল বানালে উদ্বুদ্ধ হবে, কারণ মেট্রো রেলের ফ্যাসিলিটি অন্যরকম হবে, ওইটা হচ্ছে একটা পাবলিক ট্রান্সপোর্ট। আপনি কিন্তু দুইটাকে মিলে ফেলতে পারেন। আপনার কোশ্চেনটা হবে এরকম, আমি অ্যান্সারটা হবে এরকম, আপনি বলবো যেটা লিখবেন যে ও মনে হয় স্যার নেট থেকে অনলাইন থেকে সার্চ দিয়ে লিখছে, তো এই জন্য এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ক্লাসে একটা বলছি, কিন্তু আমি কিন্তু কোশ্চেন আরেকটা করছি, কথা বুঝছেন। ক্লাসে কিন্তু বলছি মেট্রো রেল নিয়ে, আমার কোশ্চেনটা এখন হচ্ছে ফ্লাইওভার নিয়ে, যে তোমার একটা এলাকায় অনেক জ্যাম, গভর্নমেন্ট এখানে কি করলো, ফ্লাইওভার বানানোর চিন্তা করছে। তাহলে দেখেন আপনি যেটা লিখবেন, সোশ্যাল ইম্প্যাক্টে যেটা লিখবেন, সেটা লিখবেন যে in our city traffic jam is a biggest problem, in our city traffic jam is a biggest problem, ঠিক আছে, বা in this locality traffic jam is a biggest problem, ঠিক আছে। ট্রাফিক জ্যামটা অনেক বড় একটা সমস্যা, is a big problem. তো by constructing flyover, by constructing
flyover, the traffic jam will be reduced. Traffic jam will be reduced মানে কি ট্রাফিক জ্যামটা কি হবে, কমে যাবে। পিপল, হ্যাঁ, তাহলে দেখেন সোশ্যাল ইম্প্যাক্টটা কি হলো, এই যে আমাদের যে যানজটের সমস্যাটা, এটাই কিন্তু যানজটের সমস্যাটা কি হলো, কমে গেল। এটাই আমাদের কি সামাজিক একটা বড় একটা প্রভাব, বুঝতে পারছেন কথা, সমাজের একটা বড় একটা প্রভাব পড়লো, ঠিক না, যে আমাদের যানজট কমলে আসলে অনেক দিক দিয়ে উন্নতি হয়। তো এই দুইটা লাইন লিখতে পারেন আপনি সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে, যে বাই কনস্ট্রাক্টিং ফ্লাইওভার ট্রাফিক জ্যাম উইল বি রিডিউসড, ঠিক আছে, and the social problem of traffic jam, and traffic jam is the biggest social problem in that locality, and by constructing flyover the traffic jam will be reduced, ঠিক আছে। ইকোনমিক ইম্প্যাক্টের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা লিখতে পারেন, ইকোনমিক ইম্প্যাক্টটা কি, সেটার ক্ষেত্রে লিখবেন by constructing flyover, by constructing flyover people can go wherever he wants, people can go wherever he wants within a shortest possible time, মানুষ অনেক দ্রুত যেখানে খুশি যেতে পারবে, ঠিক আছে, কারণ ট্রাফিক জ্যামটা নাই, কথা বুঝতে পারছেন, যে বাই কনস্ট্রাক্টিং ফ্লাইওভার পিপল ক্যান গো wherever he wants within shortest possible time, ঠিক আছে, দে ক্যান রিচ অফিস in time, and the productive hour of office and institution will be increased, and productive hour of office and institution will increase, যে আমাদের প্রোডাক্টিভ আওয়ারটা বেড়ে যাবে, ঠিক আছে, এটাই। তো এটা বললি তো ইকোনমিক ভাবে ইম্প্যাক্ট করতে পারে, শেষ, নর্মাল, এত বেশি লেখা লাগবে না। তো আমি আবারও বলি যে ইকোনমিকের ক্ষেত্রে কি লিখতে পারেন, যে মানুষজন, বাংলা যদি বলি, মানুষজন খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, ঠিক আছে, ফর দ্য বিজনেস পারপাস বা পার্সোনাল কোনো কাজে, অফিসে তারা ইন টাইমে পৌঁছতে পারবে, অফিসে যদি তারা ইন টাইমে পৌঁছতে পারে তাহলে প্রোডাক্টিভ ওয়ার্কিং আওয়ার টাইমটা বেড়ে যাবে, ইফেক্টিভ ওয়ার্কিং আওয়ার টাইমটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কি হবে, যে মানুষজন অনেক বেশি সময় কাজ করে, 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টায় করতে হবে, জ্যামের কারণে 6 ঘন্টা করবে এরকম না, যে 2 ঘন্টা জ্যামে লস হলো 6 ঘন্টা অফিস করলো, এরকম না, 8 ঘন্টায় কাজ করবে, তার মানে কি প্রোডাকশনটা বেড়ে যাবে, ঠিক আছে, প্রোডাকশন বাড়লেই তো ইকোনমিক ভাবে আমাদের ইম্প্যাক্টটা হবে, কথা বুঝতে পারছি, কিন্তু আমার স্বাবলম্বী হবে। তাহলে এখানে ইনি যিনি লিখছে যে when this flyover project will be finished হবে, finished the travel time will be reduced, হ্যাঁ এটা হতে পারে, travel time will be, খুব চমৎকার লিখছে, and the effective working hour will increase, লিখবেন will be দিবেন না, will increase, employee and all service holder can be going to office timely। So উনি যেটা লিখছে এটাও লিখতে পারেন, একদমই সুন্দরভাবে লিখছে, যে when the, আমি কিছু ভুল আছে আমি বলে দিই, when this flyover project will be finished, এটি হবে the travel time will be reduced, ঠিক আছে, and the effective working hour will be increased, হতে পারে will be increased, employee and all service holder can go হবে can go to office timely, এটা লিখতে পারেন, ওনারটা হুবহু লিখতে পারেন, বা আমি যেটা বলতেছি সেটাও লিখতে পারেন, by constructing flyover people can go wherever he wants, বা a person can go wherever he wants within a shortest possible time, he can reach office in time, and the effective working hour will increase, ঠিক আছে, শেষ, এটাও লিখতে পারেন, ঠিক আছে, the production time will increase, এগুলো লিখতে পারেন, নিজের ভাষা লিখতে পারেন, আশা করি বুঝতে পারছেন ইকোনমিক ইম্প্যাক্টের ক্ষেত্রে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি হবে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যেহেতু জ্যাম ছিল, জ্যামের কারণে কি গাড়িগুলোর থেকে মনে করেন যে হংকিং হইতো, শব্দ দূষণ হইতো, তাছাড়া তাপের কারণে আমাদের কি তাপমাত্রা মানে পরিবেশের একটা দূষণ হইতো, সেগুলো হবে না, ঠিক আছে, যে লিখছেন উনি when the flyover project will be done the public transport can be cross this area in short time and reduce না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চমৎকার, মোটামুটি বোঝানোর চেষ্টা করছেন, ঠিক আছে, so that sound pollution also reduced, সেটা যেটা লিখবেন যে when উনি মিলে ফেলছে আর কি মেটেরিয়ালের সাথে, আপনারা যেটা লিখবেন when the flyover project will be done, when the flyover project will be done there won't be traffic jam, ঠিক আছে, সেখানে কোনো ট্রাফিক জ্যাম হবে না, বা ট্রাফিক জ্যাম will be reduced, when the flyover project is done traffic jam won't take place, বা মনে করেন যে traffic jam will be reduced, এটা লিখবেন when the flyover project is done traffic jam will be reduced, and thus the sound pollution due to honking of car, sound pollution, and the sound pollution due to honking of cars and heat pollution, ঠিক আছে, from the cars will be reduced, ঠিক আছে, sound pollution
ডিউ টু হংকিং অফ কার্স অ্যান্ড হিট পলিউশন, ঠিক আছে, তাপমাত্রা যে দূষণটা হচ্ছে, বা মনে করি ইনক্রিজিং অফ টেম্পারেচার, ঠিক আছে, উইল বি রিডিউসড, ইনক্রিজিং অফ টেম্পারেচার উইল বি রিডিউসড, ঠিক আছে, শেষ এটুকুই। তো এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। হংকিং মানে হচ্ছে এই যে হর্ন দেওয়া, হর্ন দেওয়া বোঝাচ্ছে আর কি, বাই হর্ন, বাই ইউজিং হর্ন, এটাও লিখতে পারেন, ডিউ টু ইউজিং হর্ন বাই কার্স। আমি আবার যদি বসায় বলি, প্রথম যেটা সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে লিখবেন যে ইন দিস লোকালিটি ট্রাফিক জ্যাম ইজ দ্য বিগেস্ট সোশ্যাল প্রবলেম, বাই কনস্ট্রাক্টিং ফ্লাইওভার দ্য ট্রাফিক জ্যাম উইল বি রিডিউস, ঠিক আছে, ট্রাফিক জ্যাম উইল বি রিডিউস, এটা লিখতে পারেন। আবার এর সাথে আপনি চাইলে ওই লাইনটাও লিখে দিতে পারেন যে the people can go wherever he wants within a shortest possible time, এটা এই লাইনটা লিখে দিতে পারেন এখানে, এটাও একটা সোশ্যাল ইয়া। তারপরে ইকোনমিক ইম্প্যাক্টের ক্ষেত্রে যেটা লিখবেন যে when the flyover project will be done, people can reach office in time and thus productive working hour and production hour will increase. Productive working hour and production hour will increase, ঠিক আছে, শেষ, সুন্দর, বুঝতে পারছেন দুইটা পয়েন্ট কি? এই আমার একটু কথা শুনি আপনারা লিখে ফেলবেন। এই যে লাস্টে যেটা বলতেছি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের ক্ষেত্রে লিখবেন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে যেটা লিখবেন যে by constructing flyover traffic jam will be reduced বা congestion of vehicle, congestion বানানটা লিখবেন, congestion মানে হচ্ছে কি এক জায়গায় অনেক বেশি পাকানো, congestion of vehicle will be reduced on roads, congestion of vehicle will be reduced on roads. Thus এভাবেই sound pollution due to using horn by cars, sound pollution due to using horns by cars and increase in temperature will be reduced, শেষ, এটুকু, আশা করি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। এই যে আমি লাস্টে যেটা বললাম এটাই সুন্দর করে লিখবেন ইনশাআল্লাহ, তাহলে আমি মনে করি যে কোনো ঝামেলা হবে না। সো এবার আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। পরের যে কোশ্চেনটা ছিল ছোট ছোট করে দুই লাইন করে লিখলেই হবে, সেইভাবে লিখে আপনারা দেন আমাকে, আজকের মধ্যে লিখেন, বেটার হয়ে যাবে। শুনে এই ক্লাসটা শুনবেন আর লিখবেন, আমি তো সাথে সাথে ভিডিওটা দিয়ে দিব। লিস্ট ডাউন দ্য রিজনস বিহাইন্ড দিস প্রজেক্ট, ডেসক্রাইব দোজ রিজনস ইন ব্রিফ। এই যে ফ্লাইওভার বানালো এটার পিছনের কারণগুলো কি এবং এই কারণগুলোকে বর্ণনা করতে হবে। এই কোশ্চেনটা আমরা নিছিলাম এই যে রিজনস ফর মেকিং এ প্রজেক্ট। তো আমার ফ্লাইওভার বানানোর পিছনে কি কি কারণ ছিল, এগুলো অনেক ধরনের কারণ হতে পারে। প্রথম কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু সিমিলার, ঠিক আছে, উত্তরটা কিন্তু প্রায় সেম। যেমন এখানে সোশ্যাল নিড আছে, এনভায়রনমেন্টাল নিড আছে, কাস্টমার রিকোয়েস্ট হইতে পারে, স্ট্র্যাটেজিক অপরচুনিটি, বিজনেস নিড হইতে পারে, মার্কেট ডিমান্ড হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো আমরা দেখি উনি কি লিখছেন। উনি লিখছেন মার্কেট ডিমান্ড, সোশ্যাল নিড আর কাস্টমার রিকোয়েস্ট। আচ্ছা, মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে পিপল নিড টু বি দিস মার্কেট ডিমান্ড। সেন্টেন্সের গঠন ঠিক নেই হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, চেষ্টা করতে হবে, নিজের ভাষা লিখতেছেন তো, আসলে ইংলিশটা শিখতে হবে ভালোভাবে, চেষ্টা করছেন, এটাই অনেক ভালো। গঠন দরকার নেই, যেভাবে লিখে দিলে নাওডেস। আচ্ছা দেখেন, কথা শুনুন, আচ্ছা নিজেদের মধ্যে আলোচনা করলে হবে না। দেখেন আপনারা যেটা লিখবেন, প্রথমে আমরা যে কারণগুলো লিখতে পারি, সো আমরা চলে যাই ক্লিয়ারতে, চলে যাই কারণগুলোর মধ্যে। আমাদের কোশ্চেনটা ছিল কি যে কারণগুলা বলতে, তো কারণগুলোর মধ্যে আমরা প্রথম যেটা আমি লিখতে পারি যে তিনটা কারণ আমরা শিখি। দেখেন মার্কেট ডিমান্ড, যদি আমরা প্রথমে বলি যে মার্কেট ডিমান্ডটা কি হয়, বাংলা যদি আমি বলি যে ট্রাফিক জ্যামের কারণে, যেহেতু ট্রাফিক জ্যাম হচ্ছে, ট্রাফিক জ্যামের কারণে মানুষজন কি হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেরি করতেছে, এক জায়গায় যেতে আরেক জায়গায় যেতে দেরি করতেছে। এখন সে এই দেরি করার কারণে তার ব্যবসার ক্ষতি হচ্ছে, বা মনে করেন কিছু অনলাইন বিজনেস করে, তাকে যেই কাস্টমার যেই পণ্যটা কিনে যে অর্ডার দিল ডেলিভারি করতে দেরি হচ্ছে, ঠিক আছে।
সেটার জন্য হতে পারে, মানে ওয়ার্কিং আওয়ারটা আমার কমে যাচ্ছে, ওয়ার্কিং আওয়ারটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে, সেটা আপনি বলতে পারেন। তো এটা আমাদের বিজনেস নিজের ক্ষেত্রেও লাগিয়ে দিতে পারেন, মানে এই দুইটা জিনিস একই রকম ভাবে ব্যাখ্যা করতে পারেন। তো আপনারা যেটা জিনিসটা লিখবেন, যদি মার্কেট ডিমান্ড লেখেন তাহলে লিখবেন, মার্কেট ডিমান্ডটা যদি লেখেন যে রিজনস ফর ইন দিস লোকালিটি people lost their time due to heavy traffic jam. People lost their time due to heavy traffic jam. In this locality, people lost their time due to heavy traffic jam. By constructing a flyover, the congestion of vehicle will be reduced, and people will make the trip within a shortest possible time. People একটা trip করতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে খুব কম সময়ের মধ্যে, and thus he can prosper his business or other necessities. ঠিক আছে, সে এগিয়ে নিতে পারে তার বিজনেসটা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। আশা করি বুঝতে পারছেন। আমি যদি আবারও বলি যে ইন দিস লোকালিটি কনজেশন অফ ভেহিকেল ইজ হিউজ, ঠিক আছে, বা ট্রাফিক জ্যাম ইজ অ্যাকিউরেট, অনেক তীব্র, ঠিক আছে। বাই কনস্ট্রাক্টিং flyover, people can reach his destination within shortest possible time, and thus he can prosper his business and necessity, ঠিক আছে, necessity variable শেষ একটু লিখলেই হবে, খুব ভালোভাবে সে তার বিজনেস বা প্রয়োজনীয় কাজগুলো এগিয়ে নিতে পারে, ঠিক আছে। এটা একটা হইতে পারে দিস পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা লিখতে পারেন আপনি সোশ্যাল নিডের আলোকে লিখতে পারেন বা এনভায়রনমেন্ট নিডের আলোকে লিখতে পারেন। তো সোশ্যাল নিডের আলোকে যদি আপনি লিখেন, সামাজিক ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে বলবো যে ইন দিস লোকালিটি ট্রাফিক জ্যাম, না, ডিউ টু অ্যাকিউট ট্রাফিক জ্যাম, তীব্র ট্রাফিক জ্যামের কারণে, ডিউ টু অ্যাকিউট ট্রাফিক জ্যাম, the children cannot go to school in time। তারপর লিখতে পারেন কমা দিয়ে এক্সিকিউটিভ অফিসার্স বা অফিসার্স ক্যান নট রিচ দেয়ার অফিস ইন টাইম, ঠিক আছে। তারপর লিখতে পারেন যে আরো অনেক সমস্যা লিখতে পারেন আপনি, মনে করেন সামাজিক অনেক, যে হসপিটালের মনে করেন অ্যাম্বুলেন্স ঠিক সময় যেতে পারতেছে না, বিভিন্ন মানুষজন কাজে যেতে পারতেছে। তো সহজ ভাষায় লিখতে পেলে আপনি যেটা লিখবেন যে ইন দিস ডিউ টু অ্যাকিউট ট্রাফিক জ্যাম ইন দিস লোকালিটি, স্টুডেন্ট ক্যান নট গো টু স্কুল ইন টাইম, সার্ভিস হোল্ডার্স ক্যান নট রিচ দেয়ার অফিস ইন টাইম, ঠিক আছে। and many effective working hour is lost due to this traffic jam. So flyover is লিখতে পারেন, এটা লিখতে পারেন যে ফ্লাইওভারটা, সেই জন্যই ফ্লাইওভারটা মনে করেন যে ফর দিস the construction of flyover is needed in this locality, যে কনস্ট্রাকশন করাটা এখানে খুবই প্রয়োজন, এটা লিখতে পারেন। তো আমি আবার বলি যে ডিউ টু অ্যাকিউট ট্রাফিক জ্যাম, তীব্র ট্রাফিক জ্যামের কারণে স্টুডেন্ট ক্যান নট গো টু স্কুল ইন টাইম, and service holders cannot reach their destination or office in time, and thus effective working hour is কি decreased, সেটা কি কমতেছে, ঠিক আছে। for this reason flyover construction is needed in this locality। সুন্দর, 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট আসেন এনভায়রনমেন্টাল হচ্ছে আগের মতনই, যে লিখতে পারেন ডিউ টু কনজেশন অফ ভেহিকল বা ডিউ টু ট্রাফিক জ্যাম, ঠিক আছে, দেয়ার মনে করেন যে ডিউ টু কনজেশন অফ ট্রাফিক জ্যাম মেনি ভেহিকলস আর সিন, অনেক গাড়ি দেখা যায়, মেনি ভেহিকলস আর সিন টু স্ট্যান্ড বা টু স্টপ, মেনি ভেহিকলস আর সিন টু স্টপ অন দ্য রোড, ঠিক আছে, আপনারা বন্ধ থাকতে অবস্থা দেখা যায়, ঠিক আছে। in that time many pollution such as sound pollution, noise pollution, air pollution is taken place, ঠিক আছে। in this congestion period many pollution such as air pollution, noise pollution are taken place, ঠিক আছে, সেখানে কি হয়, অনুষ্ঠিত হয়, ঠিক আছে। একটু লিখতে হবে যে for this reason a flyover construction is needed, এটা লিখতে পারেন। কারণ জ্যাম থাকলে অনেকগুলো গাড়ি একসাথে থাকলো, সেখান থেকে আপনার মানে একদম বিস্তারিত লেখা দরকার, আপনি লিখতে পারেন যে বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, ঠিক আছে, সেইভাবে লিখতে পারেন। তারপরে যেটা লিখতে পারেন
আমি একটা দুইটা তিনটা আছে, তিনটা পয়েন্ট দিয়ে দিলাম। সো এই তিনটা পয়েন্ট লিখেন, আর বেশি কিছু লেখার দরকার নেই, এই তিনটা পয়েন্ট লিখতে পারেন। আর কেউ কোনো কিছু অ্যাড করবেন এই কোশ্চেনের সাথে? স্যার ওই যে লিগ্যাল রিকোয়ারমেন্ট একটা আছে না, হ্যাঁ, লিগাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে লিগাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যেমন অ্যাড করা যায় হচ্ছে কি, যে মানুষের প্রয়োজন যে এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে করেন যে অন্য এলাকার মানুষ এই এলাকার উপর দিয়ে আরেক এলাকা যায়, ঠিক আছে, তার মানে এই এলাকায় জ্যামের কারণে সে কিন্তু আটকে আটকে থাকতেছে, তো এটা একটা প্রয়োজন, এটা লিগাল রিকোয়ারমেন্ট। তো এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ আগের অন্যগুলোর সাথে, তো এটা চাইলে লিখতে পারেন নিজের ভাষায়। people can easily go any part of the city to the area হ্যাঁ। with this flyover in a very limited time. হ্যাঁ, এটা লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই যে আমি তো আগে বলে ফেলছি যে স্ট্যাটিক, মানে ওই যে অপরচুনিটি বলে ফেলছি, তো একই রকম জিনিস আছে, এই জন্য বলিনি। Environmental need টা স্যার এইভাবে ইয়া করছিলাম যে in our city there are many private cars and for that the environmental is polluted day by day. When the flyover project is done, this pollution is reduced, so environmental need is the another need to make flyover project. না না, দেখেন আপনার যেটা বলছেন ঠিক আছে, যে গাড়ি অনেক আছে, ঠিক আছে, এখন ফ্লাইওভার বানালে তো গাড়ি কমবে না, মানে গাড়িটা সচল হবে। আমাকে মেইন ফোকাস দিতে হবে যে গাড়িটা এক জায়গায় আটকে থাকতেছে, যে মেনি কার্স আর ইন স্টপ অন দ্য রোড, মেনি কার্স আর সিন টু স্টপ অন দ্য রোড, ঠিক আছে, অনেক গাড়ি দেখা যায় রাস্তায় আটকে থাকতে বা থেমে থাকতে, and that time many pollution such as air and noise pollution are taken place. কথা বুঝছো না? গাড়ি যখন আটকে থাকে তখন আমরা তো গাড়ি বেশি, তো ফ্লাইওভার গুলো তো গাড়ি কমাইতে পারবেন না, গাড়ি তো আটকে থাকে জ্যামে, তখন আপনার এয়ার পলিউশন হচ্ছে, তারপর মনে করেন নয়েজ পলিউশন হচ্ছে হংকিং এর মাধ্যমে, বুঝবো যে হর্নের মাধ্যমে, এয়ার পলিউশন হচ্ছে তাপমাত্রার ইয়ার কারণের মাধ্যমে। কথা বুঝছো? এসি চলতেছে, এসি যে বাতাসটা, আমি এত বিস্তারিত জানতে চাই না, আমি জাস্ট আপনি চাই যে দুইটা পয়েন্ট আপনি লিখেন এটাই। তো ফ্লাইওভার করলে যে গাড়ি কমে যাবে এরকম না, তো আপনার কথার মধ্যে হচ্ছে মেট্রো রেল দ্বারা বোঝাচ্ছে, এটা কিন্তু মেট্রো রেলের জন্য। আমি যদি বলি মেট্রো রেল কথা, তাহলে ওইটা লিখতে পারেন, কিন্তু এই অ্যাসাইনমেন্টের আলোকে আমি এটা বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এবার চলে যাই আমাদের পরের কোশ্চেনে। ডেসক্রাইব দ্য গ্রোথ, ম্যাচুরিটি এন্ড ডিকে অফ দিস প্রজেক্ট। ডিকে এগুলা ইয়া করতে হবে। আমি যদি এখানে যেটা হবে যে আমি এই যে এখানে ছিল, এই যে এটা ছিল ক্যারেক্টারিজ অফ প্রজেক্টের ক্ষেত্রে, এই যে 2 নাম্বার পয়েন্টটা, প্রত্যেকটা প্রজেক্টের গ্রোথ আছে, ম্যাচুরিটি আছে, ডিকে আছে। এক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো, গ্রোথটা কখন হবে দেখেন, দ্য ফ্লাইওভার ইজ ডিজাইনড, দ্য ফ্লাইওভার ইজ ডিজাইনড, সাপোজ আমি লিখবেন, প্রথম লিখবেন সাপোজ দ্য ফ্লাইওভার ইজ ডিজাইনড ফর 20 years or 50 years, 50 বছরের জন্য ফ্লাইওভারটাকে ডিজাইন করা হলো। এখানে এভাবে লিখবেন যে সাপোজ দ্য ফ্লাইওভার ইজ ডিজাইন ফর নেক্সট 50 years, পরবর্তী 50 বছরের জন্য ডিজাইন করা হলো। The growth stage of this project will be, the growth stage of this project will be the construction process and হ্যাঁ, কনস্ট্রাকশন প্রসেস, এটা লিখতে হবে। কনস্ট্রাকশন যখন হবে তখন এটা একটা গ্রোথের একটা প্রসেস। আর হচ্ছে আফটার কনস্ট্রাকশন, when it will be opened to use, it will be opened to use, ঠিক আছে, এটা লিখতে পারেন একটু মতো লিখুন। The growth phase of this project will be the construction of this project, and after construction, when it will be opened for use, এটা হচ্ছে গ্রোথ। ডে বাই ডে, তারপর আবার লিখবেন যে ডে বাই ডে the number of cars will be increased, the number of cars will be increased. This also indicates the growth phase of this project. এটাও কি নির্দেশ করে কি গ্রোথ হচ্ছে, ঠিক আছে। after 50 years the flyover will meet its design parameters. ফ্লাইওভারটা কি পাবে, ডিজাইন প্যারামিটারের একদম সমান হয়ে যাবে। যে 50,000 গাড়ি চলতো, এখন ফ্লাইওভার ওই 50 বছর পরে দেখা যাবে যে হ্যাঁ, আমি 50 বছর আগে চিন্তা করছি যে 2000 সালে আমি চিন্তা করছি যে 2050 সাল পর্যন্ত এই ফ্লাইওভারটা চলবে, কারণ 2050 সালে দেখা যাবে ফ্লাইওভার ইউজ করতেছে 50,000 গাড়ি। তো ওই সময় কিন্তু দেখা যায় একদম মানে ফ্লাইওভারের মধ্যে জ্যাম হবে, এরকম আর কি সাপোজ ধরে নেন। তো 2049 সাল পর্যন্ত কিন্তু নর্মালি ছিল, কিন্তু 2050 সালে দেখা গেছে গাড়ি এত বাড়ছে, ওই যেটা ডিজাইন করছিলাম 50,000 গাড়ির জন্য, সেটা পেয়ে গেছে। তার মানে কি যে after 50 years the flyover will meet its design parameters, and we can say this and
this indicates its maturity stage. This indicates its maturity stage. Day by day, the number of cars will increase and the flyover will be weakened. The বলতে পারেন যে the project will be বা এটা বলতে পারেন যে this flyover won't provide enough service by expected service that time. Last লাইনটা হবে এরকম যে day by day the number of cars will be increased and day by day after maturity stage the number of cars will be increased and that time the flyover won't provide expected services. This indicates is decay stage. শেষ এটাই বুঝতে পারছেন আমাদের সময় খুবই শেষের দিকে 6 মিনিট আছে তারপরে দেখি when the cost will be more during the project life cycle justify your answer এটার অ্যানসারটা কি লিখবেন যে in project life cycle in the phase of carrying out the work cost and staffing level is maximum ঠিক আছে এই যে এখানে কোশ্চেনটা ছিল কি কোশ্চেনটা ছিল হচ্ছে যে কখন কস্টটা বেশি হবে ঠিক আছে তাহলে লিখবেন in the phase of carrying out the work cost and staffing level is maximum because in this time the main construction work is carried on ঠিক আছে the main construction বা field work is carried on ঠিক আছে in this phase field work is being carried on চালানো হয় and for that field work many workers and many equipments are needed and thus the cost and staffing level also increase simultaneously শেষ একটু ক্লিকলি হবে ঠিক আছে মানে মেইন কথা হচ্ছে এখানে আমাদের ফিল্ড ওয়ার্ক হয় এবং ফিল্ড ওয়ার্কের জন্য অনেক বেশি কর্মচারী লাগে অনেক বেশি ইকুইপমেন্ট লাগে এই জন্য এখানে কি হয় কস্ট এবং স্টাফিং লেভেলটা বেশি তো যেটা বললাম ইংলিশে এটাই লিখবো এবার আমাদের লাস্ট why in the phase of closing error cost and staffing level indicating line is downward এই যে কেন আমাদের এটা নিচের দিকে যাচ্ছে এবং কেন শেষ হয়ে গেছে কারণ এখানে কি হয়েছে এখানে আমাদের কাজ শেষের পরে কি হচ্ছে যে ওই যে বিভিন্ন কোম্পানি থেকে লোক আসবে আসার পরে দেখবে যে আপনার কাজটা ঠিক হয়েছে নাকি এখন যদি ভুল পায় তাহলে কন্ট্রাক্টর এই তুমি এটা ঠিক কর তো ঠিক করতে তার অনেক বেশি মানুষ প্রয়োজন হবে না তো মনে করেন 100টা ভুল বললো ফাইন্ড আউট করলো তারা বললো ঠিক করতে আপনি একদিন করলেন 5টা ভুল শেষ হয়ে গেল আর বাকি থাকে 95টা কাজ 95টা ভুল সংশোধন করা সো আপনি যতই দিন যাবে ভুলের সংখ্যা তত কমবে মানে কাজের পরিমাণ তত কমবে মেশিনও তত কম লাগবে লোকও তত কম লাগবে একটা সময় দেখা যাবে যে 5টা ভুল আছে একটা সময় দেখা যাবে কোনো ভুলই নেই তখন একদম ডেলিভার হয়ে যাবে তো এটাই হচ্ছে এটা লিখবেন যে in the closing the project phase by in this phase the correction works are being carried out ঠিক আছে কারেকশনের কাজগুলো করা হয় ঠিক আছে day by day the number of errors will be reduced যতদিন যাবে ভুলের পরিমাণটা তত কমবে মানে সংশোধিত হবে বা number of corrections will be solved day by day the number of corrections will be done বা solved and thus the number of equipment and number of workers will be decreased simultaneously এবং সাথে সাথে ইকুইপমেন্ট এবং হচ্ছে যে আমাদের লোকজনের সংখ্যা কি হবে কমতে থাকবে and for that cost and staffing level indicates a downward curve and for this cost and staffing level indicates a downward curve that's it শেষ এটাই আশা করি বুঝতে পারছেন কারো কোনো ঝামেলা আছে 2 মিনিট আছে তাড়াতাড়ি বলতে হবে না স্যার রেকর্ড সেশনে ক্লিক করুন এবার তাহলে ক্লিয়ার যে হয়ে আমি গেছে হ্যাঁ এবার যেটা করবেন আপনারা তাহলে এই যে আমি ইংলিশে বলে দিছি সবকিছু সুন্দর মতন এটা নিজে লিখে তারপর জমা দেন তাহলে অ্যাসাইনমেন্ট 1 কিন্তু আমাদের আলোচনা শেষ আমরা নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব কুইজ ওগুলো নিয়ে আবার একটু আলোচনা করব আর একটু পড়ব তাহলে আমাদের সিলেবাসটা শেষ তো আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট 1 নিয়ে ঝামেলা ছিল আশা করি কোনো আর ঝামেলা থাকলো না ইনশাআল্লাহ তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার